সন্ধ্যা নামার সাথে সাথেই কিছু দরজা খুলে যায়, যেগুলো দিনের আলোতে বন্ধ থাকে। ইন্দোনেশিয়ার এক নির্জন পাহাড়ি এলাকায় নিখোঁজ হতে থাকে শিশুরা, প্রতিবার ঠিক সন্ধ্যাবেলায়। কেউ জানে না কারা নিয়ে যায় তাদের আর কেন। একটি পরিবার, বাবা মা এবং দুই সন্তান, ছুটিতে গিয়ে জড়িয়ে পড়ে এক দুঃস্বপ্নে। তাদের ছোট ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে, এবং এখান থেকেই শুরু হয় সন্ধ্যার অভিশাপ। একটি পুতুল, একটি মন্ত্র এবং এক মা যে তার মৃত সন্তানের আত্মাকে ফিরিয়ে আনার জন্য অন্য শিশুদের বলি দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুতুল কি শুধুই এক ভৌতিক খেলনা, নাকি এটি এক আত্মাহীন দেহ যার ভেতরে বন্দি অসংখ্য শিশুর কান্না? বলছিলাম 2022-এর মুভি জেলাঙ্কুন, সেই গা ছমছমে এক গ্রামের গল্প, যেখানে সন্ধ্যার পরে কোনো বাচ্চারাই বাহিরে বের হয় না। কিন্তু কেন? সেই সাথে আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তো ঘটনা শুরু করা যাক। ইন্দোনেশিয়ার নির্দিষ্ট দ্বীপে অবস্থিত ছোট এক পরিবারের বেড়াতে আসা, কিন্তু কোনো এক কারণে তাদের একমাত্র মেয়ে সন্তান রানিয়া নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর তথ্যসূত্রে জানতে পারে এই ঘটনার সাথে এক অভিশপ্ত পুতুল জড়িয়ে আছে। তাদের মেয়েকে দেখতে হলে এক রিচুয়ালস করতে হবে, আর এভাবেই তারা তাদের মেয়েকে ফিরে পাবে। স্বামী স্ত্রী দুইজন সেই পুতুলের থেকে পাওয়া চিরকুটে লেখা মন্ত্রচায়ন শুরু করলে পুতুলটি অস্বাভাবিকভাবে শূন্যে ভাসতে শুরু করে। হঠাৎ দরজার আড়ালে নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার থেকে রানিয়ার গলার স্বর শুনতে পায় তারা। বলছিল, বাবা আমাকে বাঁচাও, এখানে খুবই অন্ধকার, আমার খুব ভয় হচ্ছে। কোনো কিছুর পরোয়া না করে দিমাস সে অন্ধকারের সন্নিকটে এগোয়। হঠাৎ দুটি হাত এসে তার ঘাড় ধরে। এর 1 বছর পর সেই দ্বীপে বেড়াতে আসে এক পরিবার সদস্য, অ্যাড্রিয়ান ও তার স্ত্রী সান্দ্রা, আর তাদের 2 সন্তান নিকি ও কিনান। সান্দ্রা অন্তঃসত্ত্বা, ঘন ঘন মুড সুইং আর পরিবারের একের পর এক অশান্তির জন্য শহরের কোলাহল ছেড়ে একদিনের জন্য সময় বের করে এই দ্বীপে কিছুটা তাজা হাওয়া নিতেই এখানে আসা। বড় মেয়ে নিকি এখানে আসতে চাইছিল না, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে এখানে নিয়ে আসা হয়েছে। বাবা মায়ের উপর তার প্রচণ্ড রাগ। তার ইচ্ছা লন্ডনের এক কলেজে পড়াশোনা করা, কিন্তু বর্তমানে অ্যাড্রিয়ানের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। এই বুঝে সান্দ্রা তার মেয়েকে বোঝায় যে সে যেন তার বাবার উপর চাপ সৃষ্টি না করে। তবে কে শুনে কার কথা? আসার সময় মায়ের সাথে প্রচণ্ড বাজে ব্যবহার। বিষয়টা সান্দ্রা অ্যাড্রিয়ানের কাছে জানায়। ছোট ছেলে কিনান এসে বলছে, বাবা সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে চলো না, অনেক সুন্দর ফটো তুলতে পারবো। যেই কথা সেই কাজ, গাড়ি ঠিক করে রওনা হলো গন্তব্যে। পথের মাঝে এক গেট। বিরক্তের শেষ নেই, এই রোডে এমন গেট কে নির্মাণ করেছে? কোনো মতে সেই লোকেশনে গিয়ে পৌঁছায় তারা। গাড়ি থেকে কিনান আর সান্দ্রা নেমে গেলে অ্যাড্রিয়ান তার মেয়েকে জানায় সে তার ইচ্ছা পূরণ করবে, যেভাবেই হোক প্রয়োজনে লোন করে হলেও তাকে লন্ডনে পাঠাবে। সে সাথে নিকির রাগটাও কিছুটা কমে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা আপনাদের বলতে চাই। সন্তান হিসেবে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের বাবা মা আমাদের জন্য কতটা ত্যাগ করে। অভাবের ভেতরে থেকেও তারা আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য যা যা করা দরকার সব করে ফেলেন। তবে অনেকেই আমরা তা বোঝার চেষ্টা করি না। আশা করি তাদের কষ্টটাও বুঝবেন। এখন কিনান ফটো ক্লিক করার উন্মাদনায় মেতে উঠে। কে শোনে কার কথা? পিকচার ক্লিক করতে করতে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। অ্যাড্রিয়ান নিকিকে বলে তার পিছু পিছু যেতে এবং তার খেয়াল রাখতে। কিনান আর নিকির ডাক শুনছে না। ছেলেটা বড্ড অবাধ্য। নিকি তার পিছু করতে করতে জঙ্গলের এক পথ পেরিয়ে ভেতরের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়। লেকের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে ফটো তুলছে। নিকি তাকে বারণ করে যে চলে আসতে, কিন্তু সে আসবে না। সে বলে যে পরে আসছি, তুই এখান থেকে চলে যেতে পারিস। নিকি জানায় লেকের কিনারায় একদমই যাবি না, পড়ে গেলে তোকে কে বাঁচাবে? আমি বরং আসছি, আমার ওয়াশরুমে যেতে হবে, তুই এখানেই থাকিস, আমি এক্ষুনি আসছি। এই বলে নিকি চলে যায় ওয়াশরুমে। ফোন থেকে ক্যামেরা বের করে কিনান ব্লগ বানানো শুরু করলে তার পেছনে ঝোপের আড়ালে এক লম্বা আকৃতির অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। পেছনে ঘুরতেই কেউ নেই। হঠাৎ করে এক ডুবুরি সেখানে হাজির। আচমকা পানি থেকে উঠে আসতেই সে ভয় পেয়ে যায় কিছুটা। লোকটা কিনানকে জিজ্ঞেস করে, এখানে তুমি কিভাবে এসেছো? কিনান বলছে, ঘুরতে। তুমি একা? না, বাবা মা আর বোন এসেছে সাথে।
যাই হোক, অন্ধকার ঘনিয়ে আসছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। লোকটার বাচনভঙ্গি বেশি একটা সুবিধার না, তাই ভয়ে কিনান সেখান থেকে দৌড়ে চলে আসে। নিকি এখনো আসেনি। তাকে না পেয়ে একাই বাবা মায়ের উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে তত বেশি কুয়াশায় ঢেকে যাচ্ছে জঙ্গলটা। কিনান হেঁটেই যাচ্ছে, পথ সে হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে তার উপর কেউ নজর রাখছে। এতক্ষণে মনের মধ্যে এক ভয় কাজ করছে। কান্নারত কণ্ঠে কিনান নিকিকে ডেকেই চলেছে, কিন্তু তার ডাকে কোনো সাড়া নেই। নজর যায় পড়ে থাকে এক অদ্ভুত আকৃতির পুতুলের দিকে। পুতুলটা ওঠাতেই গা ছমছম করছে, মনে হচ্ছে কেউ পেছন থেকে ডাকছে। হঠাৎ পেছন থেকে কোনো এক অস্তিত্ব পা ধরে সজোরে টান দিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নিকি ওয়াশরুম থেকে বেরিয়ে চলে যায় লেকের সেই ভাঙা ঘাটের দিকে, কিন্তু কিনানকে আর সে খুঁজে পায় না। তৎক্ষণাৎ বাবার কাছে গিয়ে জানায় যে কিনানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সান্দ্রাকে সেখানে রেখেই বাবা মেয়ে বেরিয়ে পড়ে কিনানকে খুঁজতে। এই ঘন জঙ্গলের মধ্যে তাকে এখন কোথায় বা খুঁজবে? ফোন যে ট্র্যাক করবে সেই সিগন্যালও নেই। শুরু হয়ে যায় প্রচণ্ড বেগে ঝড়। খুঁজতে খুঁজতে প্রায় রাত ঘনিয়ে আসে। অ্যাড্রিয়ান পুলিশদের কল করে। তৎক্ষণাৎ রেস্কিউ টিম হাজির হয় এবং কিনানকে খুঁজতে শুরু করে। সম্পূর্ণ বিষয়টা সান্দ্রা জানতে পেরে অনেক রাগ হয়, কেননা নিকির গাফুলতির কারণেই কিনান হারিয়েছে। নিকি তা মানতে নারাজ, কারণ নিকি খুবই দুষ্টু। সে তার কোনো কথাই শুনতে চায় না। তার মায়ের খারাপ আচরণে নিকির মনে গভীর দাগ কাটে। তবে অ্যাড্রিয়ান নিকিকে সান্ত্বনা দেয়। তাদের সেখানে এই কেসের ইনচার্জ পুলিশ অফিসার মাজিদের সাথে পরিচয় হয়। পুলিশ বলে, দেখেন, অনেক তো খুঁজেখুঁজি করেছি, কোথাও তো পেলাম না, ডুবুরিতেও এনেছি। এখন মনে হয় না তাকে খুঁজে পাওয়া সম্ভব, কারণ জঙ্গলটা তো ছোট না। কথাটা শুনে অ্যাড্রিয়ানের মেজাজ খারাপ হয়েছে। তার বিশ্বাস তার ছেলে হারিয়ে গেছে, তার কিচ্ছু হয়নি। সে পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একটা পর্যায়ে পুলিশ অফিসার জানায়, আচ্ছা সমস্যা নেই, আমরা দেখছি বিষয়টা। তবে যেই ঝড় নেমেছে, আপনারা থাকবেন কোথায়? আশেপাশে তেমন হোটেলও নেই, আবার আপনার বাড়িও তো অনেক দূরে। এক কাজ করুন, আপনারা আমার বাড়ি চলেন। করার মতো এখন কিছুই নেই, খালি হাতেই তাদের সেদিন ফিরতে হয়। তারা মাজিদের বাড়িতে গিয়ে ওঠে। মাজিদের পরিবারের কোনো সদস্য নেই, শুধু তার ভাতিজা আইসাল ছাড়া। আইসাল এখানে থেকেই পড়াশোনার পাশাপাশি টুকটাক কাজ করেন নিজস্ব গ্যারেজে। সবার সাথেই পরিচয় হয় সেখানে। আইসাল সেখানে তাদের নিজ নিজ রুম দেখিয়ে দেয়। তবে রাত যত গভীর হয়, অ্যাড্রিয়ান এবং সান্দ্রার চিন্তা আরও বাড়তে থাকে। মাজিদ জানায়, এভাবে করলে তো হবে না, অসুস্থ হয়ে পড়বেন আপনারা। আপনারা নিশ্চিন্তে ঘুমান, না হলে কালকে সকালে খুঁজবেন কি করে? ক্লান্ত হয়ে পড়বেন তো। আমাদের উদ্ধারকারী টিম সেখানে কাজ করছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সেদিন রাতে সান্দ্রার হঠাৎ ঘুম ভেঙে গেলে উঠেই সে কিনানকে দেখতে পায়। পিঠ দেখিয়ে বসে আছে, অস্বাভাবিক শরীরের ভঙ্গি। হঠাৎ ঘাড় মোটকে উল্টো দিকে ঘুরে তার দিকে চেয়ে অন্ধকারে বিলীন হয়ে যায়। সান্দ্রা প্রচণ্ড ভয় পেয়ে যায়। বিষয়টি কিছুক্ষণ পর স্বাভাবিক হয়, তবে সে কাউকে জানায় না। পরদিন সকালবেলা সান্দ্রা, নিকি আর আইসাল মিলে বেরিয়ে পড়ে কিনানকে খুঁজতে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে সান্দ্রা ক্লান্ত হয়ে পড়ে। পানিও শেষ। আইসাল আশেপাশে পানির সন্ধান করতে চলে যায় এবং নিকি সেখানে তার মায়ের কাছে ক্ষমা চায়। সে অনুতপ্ত, কারণ তার কিনানের প্রতি গাফেল হওয়াটা একদমই উচিত হয়নি। সান্দ্রা তাকে ক্ষমা করে দেয় এবং ইতিমধ্যেই আইসাল সেখানে চলে আসে। সে জানায় পাশেই জঙ্গলের মাঝে একটা বাড়ি আছে, সেখানেই পানি পাবো আর আন্টি রেস্টও করতে পারবে। সেখানে যাওয়ার পর সালাম দিয়ে দরজায় ঠকঠক করলো, কোনো সাড়া নেই। নিকি ঘরের পাশেই বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখতে পায়। ততক্ষণে ভেতর থেকে এক মধ্যবয়স্ক মহিলা বের হয় এবং সালামের উত্তর নেয়। আইসাল তার কাছে একটু পানি চায় এবং সান্দ্রার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় চায়। সেই মহিলা জানায়, অবশ্যই ঘরে আসুন আপনারা। ঘরে এখনো রান্না হয়নি, তাই তাদেরকে সে চা সার্ভ করে। তবে সে খুবই আপ্যায়ন করে তাদের। মহিলার নাম হচ্ছে সাইচা। হঠাৎ করেই সান্দ্রার ব্যাক পেইন শুরু হলে সে মালিশ করতে শুরু করে। বাইরে প্রায় বৃষ্টি নেমেই পড়বে এবং এই প্রেগনেন্ট অবস্থায় তো সান্দ্রা যেতে পারবে না, তাই সান্দ্রাকে সেখানে রেখেই গাড়ি নিয়ে আসার জন্য চলে যায়। তবে হঠাৎ করে তাদের আবার মনে পড়ে যায় এখানে গাড়ি বা আসবে কিভাবে। তবে সাইজার কাছ থেকে জানতে পারে তার বাড়ির পেছনেই একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা বরাবর হাঁটা শুরু করলে নাকি মেইন রোড অবধি যাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, তারা দুজন বেরিয়ে পড়ে। যাওয়ার পথে প্রায় বৃষ্টি নেমেই পড়েছে। সেই সাথে নিকি ফোন চেক করেই যাচ্ছে। হঠাৎ একটা জায়গায় তার ফোনের সিগন্যালটা কাজ করা শুরু করে। তৎক্ষণাৎ ফোনের মধ্যে লোকেশন চেক করলেই কিনানের ফোনটা ট্র্যাক করা যাচ্ছে।
জায়গাটা দেখাচ্ছে জঙ্গলের ভেতর বরাবর। নিকি আইসালকে কোনো কিছু না বলি জঙ্গলের মাঝে হাঁটা শুরু করে। আইসালও তাকে ফলো করতে করতে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়। তারা গিয়ে পৌঁছায় কিনান যেখান থেকে নিখোঁজ হয়েছিল ঠিক সেই জায়গাটাই। সেখানে তারা সেই পুতুলটাও খুঁজে পায়। নিকি বলছে সিগন্যালটা আসছে এই পুতুলের থেকে। আইসাল কিছুটা ভয় পেয়েছে। সে বলছে এই জঙ্গলের মাঝে এরকম অদ্ভুত পুতুলটা আমি কিছু ভালো দেখছি না। এখানে আর একটা মুহূর্ত থাকবো না, চলো আমরা চলে যাই। তবে তাড়াহুড়ো করে নিকি সেই পুতুলটাকে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। সে জানায় হতে পারে এটা কিডন্যাপারদের কাজ। সেই সাথে নিকির নজর যায় একটা জায়গা থেকে সম্পূর্ণ কালো ধোঁয়ার মতো বের হচ্ছে। ফোনের সিগন্যালের আওয়াজ এই গর্ত থেকেই আসছে। সে ভেবে নেয় এর ভেতরে হয়তোবা ফোনটা পড়ে আছে। হাত দিলেই হঠাৎ করে কোনো এক অবয়ব তার হাতে জোরে টান দিয়ে বসে। কিছুতেই তার হাত ছাড়ছে না। অনেক কষ্টে আইসাল তার হাত ছুটাতে সক্ষম হয় এবং সেখানে নিকি সেই অবয়বের চেহারা দেখতে পায়। তারা দুজন সেখান থেকে কোনো মতে বেঁচে ফেরে। এই ঘটনাটা নিকি কারো কাছেই প্রকাশ করে না। তবে সেদিন রাতে বাড়ির দিকে ফেরার পথে একটা বিষয় তারা লক্ষ্য করে। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আগেই গ্রামের বাচ্চারা সবাই ঘরের ভেতরে প্রবেশ করছে, যেন কোনো কিছুর আতঙ্ক এবং ভয় তাদের মাঝে কাজ করছে। সেদিন অ্যাড্রিয়ানের সাথে পুলিশ অফিসার মাজিদের কথা হয়। সে জানায় রেস্কিউ টিম অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে, তবে কিনানকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যদিই বা কিনান কিডন্যাপ হতো তাহলে অবশ্যই কিডন্যাপাররা আপনাদের কাছ থেকে কিছু একটা দাবি করত, অথবা যে কোনো না যে কোনো একটা ক্লু অথবা ট্রেস রেখে যেত। তবে এই ক্ষেত্রে দেখা যায় কোনো প্রমাণ নেই। যেমনটা মনে হচ্ছে কিনান যেমন অদৃশ্য হয়ে গেছে। তবে মাজিদ এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট তুলে ধরে। বিগত কয়েক বছরে অনেক বাচ্চাই নিখোঁজ হয়েছে। তবে এই বাচ্চা নিখোঁজের ঘটনার পেছনে দুইটা প্যাটার্ন আমি ঠিকমতো নোটিস করেছি। প্রথমত, বাচ্চাগুলো নিখোঁজ হলে তাদের কোনো ট্রেস পাওয়া যায় না, কোনো সূত্র বা কোনো প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয়ত, প্রথম বাচ্চা নিখোঁজ হলে এর আগে যে বাচ্চা নিখোঁজ হয়েছে সেই বাচ্চার মরদেহ কিছুদিন পরেই পাওয়া যায়। এখন মাজিদের সব কথা একসাথে একত্র করলে এটা বোঝা যায় এর পরবর্তীতে যদি কোনো বাচ্চা নিখোঁজ হয় তাহলে কিনানকে খুঁজে পাওয়া যেতে পারে, হয় জীবিত না হয় মৃত। অন্যদিকে আইসাল এবং নিকি একটা ক্যাফেতে বসে আছে। নিকির হাতের মধ্যে দেখা যায় সেই অবয়বের হাতের ছাপ। এই ঘটনায় আইসাল সম্পূর্ণই অবাক, কেননা সে তার সারা জীবনেও এমন ঘটনা কখনোই নিজ চোখে দেখেনি, আজকেই প্রথম। তখনই তার এক বন্ধু তাকে কল করে। ছেলেটার নাম রামা। জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই পুতুলটার ফটো ক্লিক করে আইসাল তার বন্ধু রামাকে পাঠিয়ে দিয়েছিল। রামা টুকটাক প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে থাকে, তাই এই সম্পূর্ণ জিনিস সম্পর্কে তার জ্ঞান অনেকটাই ভালো। রামা জানায় এই পুতুলটা আর কিছুই নয় বরং জেলাঙ্কুং। তো এখন জানা যাক জেলাঙ্কুং সম্পর্কে। জেলাঙ্কুং এটা কোনো খেলা না, এটা আত্মা ডাকার এক পুরনো তান্ত্রিক পদ্ধতি। লোকজন ভাবে এটা নাকি শুধু এক ধরনের কুসংস্কার, কিন্তু যারা এটা সত্যি করেছে তারা জানে এর পরিণাম কি হতে পারে। নারকেলের খোলস, পুরনো কাপড়, কাঠের কঞ্চি দিয়ে একটা কাঠের পুতুল বানানো হয়। তারপর এর মধ্যে এক বিশেষ মন্ত্র পড়া হয়। এই মন্ত্রের অর্থটা কিছুটা উলটপালট, তবে কিছুটা ঘাটাঘাটি করে জানতে পেরেছি এর অর্থ হচ্ছে আমার ডাকে সাড়া দাও এবং আমার কাঁধে চড়ে বসো, আর বিদায় নাও আমার বুকে ভর করে। এই মন্ত্র পড়লে আত্মা এসে পুতুলটায় ভর করে, আর তখনই তুমি তাকে প্রশ্ন করতে পারো। সে উত্তর দেবে, কিন্তু কিভাবে দেবে, কখন দেবে তা তুমি ঠিক করতে পারবে না। আর একটা ভুল করলেই সে আর ফিরে যায় না। রামার মূল কথা হচ্ছে এই পুতুলটা নিয়ে ছেলে খেলা না করাটাই ভালো। বাস্তবিক অর্থে জেলাঙ্কুং ইন্দোনেশিয়ার এক লোককথার অংশ, যা কিনা বহু বছর ধরে প্রচলিত হয়ে এসেছে। রামার সাথে কলে কথা শেষ হলে আইসাল নিকির কাছে কিছু কথা প্রকাশ করে। সেটা হচ্ছে যেই লেকের ধারে তার ছোট ভাই গিয়েছিল সেই লেকটা আদৌতে ভালো না। এর আগেও সেখান থেকে অনেক লোক নিখোঁজ হয়েছিল। সেই সাথে সে নিকিকে ইউটিউব থেকে একটা ব্লগ ভিডিও দেখায়, যেখানে কিছু বন্ধুরা এসেছিল এই লেকের ধারে ঘোরার জন্য। তবে ভুলবশত তাদের ক্যামেরায় বন্দী হয়ে যায় এক অজানা অবয়ব। অন্যদিকে সান্দ্রার হঠাৎ করে ঘুম ভাঙে। উঠে কিছুক্ষণ বসে আছে, হঠাৎ করে লাইটটা চলে যায়। যখন সে লাইট জ্বালানোর জন্য যাবে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে নিজে নিজেই লাইটটা আবার বন্ধ হয়ে যায়।
তবে এবার যখন সে লাইটের সুইচটা দেবে, গিয়ে দেখে লাইটটা আর অন হচ্ছে না। সেই সাথে নিকির রুমের দরজা নিজে নিজেই খুলে গেল। নিকির রুমে প্রবেশ করে সে তার মেয়ের গায়ে কাঁথা মরিয়ে দেয়। তবে হঠাৎ করেই তার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শুনতে পায় নিকির কণ্ঠ। সে তাকে বলছে, মা, আমার বাড়িতে আসতে কিছুটা লেট হবে, বাড়ির পথেই আছি, তবে বেশ কিছুটা দূরে, আমি আসছি, তুমি ঘুমিয়ে পড়ো। এখন তার মনে প্রশ্ন জাগে, কিছুক্ষণ আগে কার গায়ে সে কাঁথা মরি দিয়েছে। বুকটা যেন হঠাৎ করে চেপে বসে। সেই সাথে পেছন থেকে কর্মর শব্দ শুনতে পাওয়া যায়। ভয়ে ভয়ে সে সামনে আগাতে লাগে। যখনই সে ব্ল্যাঙ্কেটটা উঠায়, সেখানে দেখতে পায় কিছুই নেই। তবে বাহির থেকে হঠাৎ করে কিনানের গলার কণ্ঠ। তার চোখের সামনে কিনান দাঁড়িয়ে আছে। বাথরুমের ভেতরে থেকে কিনান তাকে বলছে, মা, আমাকে বাঁচা। সেই সাথে যখন সে বাথরুমে গিয়ে পৌঁছায়, সেখানে দেখতে পায় কিনান আর সেখানে নেই। হঠাৎ করে পায়ের নিচে আঠালো কিছু অনুভব করতে পারে। নিচে তাকাতেই দেখতে পায় সেই জায়গাটা রক্ত দিয়ে ভরে গেছে। ততক্ষণে বাথটাবের পানি থেকে উঠে আসে সেই অবয়ব, যে কিনা কিনানের মুখ চেপে ধরেছে এবং নৃশংসভাবে তার ঘাড় মটকে দিয়েছে। সেই সাথে সান্দ্রা সেখানে স্লিপ খেয়ে নিচে পড়েছে এবং তার ঘুম ভাঙে। সম্পূর্ণটাই ছিল তার স্বপ্ন। ঘুম থেকে উঠেই তার পাশে নিকি এবং অ্যাড্রিয়ানকে দেখতে পায়। তাদের কাছে ঘটনাটা খুলে বললে অ্যাড্রিয়ান জানায় সে হ্যালুসিনেট করছে এবং তাকে বলে সে যেন অতিরিক্ত স্ট্রেস না নেয়। সে সাথে অ্যাড্রিয়ান তাকে জানায় সে এবং মাজিদ মিলে কিনানকে অনেক চেষ্টা করছে খোঁজার জন্য। আশা করি কিছুদিনের মধ্যেই তারা তাকে পেয়ে যাবে। যথারীতি পরের দিনও এক একজন এক এক উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিনানকে খোঁজার জন্য। মাজিদ এবং অ্যাড্রিয়ান মিলে চলে যায় সার্নোর খোঁজের উদ্দেশ্যে। অন্যদিকে সান্দ্রা একটা রেস্কিউ টিম নিয়ে চলে যায় সাইজার বাড়ির কাছাকাছি। সেখানে তার সাইজার সাথে দেখা হয় এবং সাইজা তাকে জিজ্ঞেস করে এখনই কি সে তার ছেলের খোঁজ পায়নি। এর উত্তরে সান্দ্রা বলে, না, এখনো অবধি তার ছেলেকে আর খুঁজে পায়নি। অন্যদিকে আইসাল এবং নিকি মিলে বাড়িতে বসে মাজিদের সেই পুরনো মিসিং কেসগুলো দেখছিল। দেখা যায় গত কয়েক বছরে অনেকগুলো বাচ্চাই নিখোঁজ হয়েছে। সেই সাথে আইসাল সেই পুতুলটাকে নিকির কাছে আবারও দেখতে পায়। সে তাকে জানায়, আমার কাছে মনে হয় সব দোষ সেই পুতুলের ওপর। এখন তাদের দুজনের কিছুটা সন্দেহ হচ্ছে এই পুতুলটাকে নিয়ে। সে সাথে যখন তারা মিসিং কেসগুলো চেক করছিল, সেখানে তারা একটা মিসিং ফাইল দেখতে পায়। সেই ফাইলটা হচ্ছে একটা নিখোঁজ মেয়ের এবং এই সর্বপ্রথম এই গ্রাম থেকে নিখোঁজ হওয়া শুরু হয়। এরপর শুরু হয় একের পর এক নিখোঁজ। এই ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে প্রায় 20 বছর আগে এবং সেই সাথে সেখানে আরেকটা কেসের ফাইলও দেখতে পায়, যেখানে তারা রানিয়াকেও দেখতে পায়, যে কিনা কিনান আসার 1 বছর আগে নিখোঁজ হয়েছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই অবধি যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে প্রত্যেকটা বাচ্চারই মরদেহ ঠিক একই কন্ডিশনে পাওয়া গেছে। প্রত্যেকেরই ঘাড় মটকানো, সে সাথে চেহারা সম্পূর্ণ বিকৃত। অন্যদিকে অ্যাড্রিয়ান এবং মাজিদ অবশেষে সেই সার্নোর বাড়িতে গিয়ে পৌঁছায়। সার্নোর সাথে তাদের কথা হয়। সে জানায় কিনানের সাথে তার ঘাটের মধ্যে পরিচয় হয়েছিল। সে তাকে বলেছিল অন্ধকার ঘনিয়ে আসছে, আমি চাইছিলাম তাকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে, তবে সে আমার কথা না শুনে একা একাই চলে গিয়েছিল। কথোপকথনের এক পর্যায়ে অ্যাড্রিয়ান তার বাড়িটা ভালোভাবে খোঁজ করছিল এবং ঘুরে ফিরে দেখতে পায় একটা নির্দিষ্ট জায়গায় তার ছেলের জ্যাকেটটা পরে আছে। এটা দেখার পর তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুই আমার ছেলেকে কি করেছিস? মাজিদ তাকে আটকিয়ে রাখছে, আর অন্যদিকে সার্নো সেখান থেকে পালানোর চেষ্টা করছে। উল্টো সে এক পুলিশ অফিসারের গায়ে হাত তুলছে। একটা পর্যায়ে মাজিদ সহ্য করতে না পেরে তার পায়ের মধ্যে গুলি চালায়। ঠিক তখনই মাজিদের ফোনে একটা কল আসে যে তারা নাকি একটা ডেড বডি খুঁজে পেয়েছে। তৎক্ষণাৎ তারা সবাই সেখানে গিয়ে পৌঁছায়। তবে গিয়ে দেখতে পায় এটা একটা মেয়ের ডেড বডি। বডিটা হচ্ছে রানিয়া নামের এক মেয়ের, যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। নিকি সেই ডেড বডিটা গিয়ে দেখতে গেলে সে চিনে ফেলে এবং যখনই সেখান থেকে সে চলে আসছিল, হঠাৎ করে তার ভাইয়ের কণ্ঠ সে শুনতে পাচ্ছে। ব্যাগ থেকে তাড়াহুড়ো করে পুতুলটা বের করে পুতুলের উপর কান পাতলে সে বুঝতে পারে আওয়াজটা পুতুলের থেকে নয়, বরং তার পেছন থেকে আসছে। যখন সে পেছনে ঘুরে তাকায়, সে তার ছোট ভাই কিনানকে দেখতে পায়। তবে হঠাৎ সেখানেই আবার সেই অবয়বের উপস্থিতি দেখা যায়। সে নিকির গলা সজোরে চেপে ধরে। একটা পর্যায়ে সহ্য করতে না পেরে হাতে থাকা পুতুলটা দিয়ে সে অবয়বের মাথায় আঘাত করে এবং সেখান থেকে কোনো মতে বেঁচে যায়।
এবং নিকি তার কাছে সম্পূর্ণ ঘটনা তুলে ধরে। তবে আইসাল তার কথায় বিশ্বাস করে না, বরং যখন গিয়ে লাশটা চেক করে সে দেখতে পায় সেখানে শুধুমাত্র রানিয়ার লাশ। সেই সাথে তার পাশে পড়ে থাকা পুতুলটাও সে দেখতে পারে। এবার বেশ কিছুটা বিরক্ত হয়ে সে নিকিকে বলছে, তোমাকে কতবার বলেছি এই পুতুলটার সংস্পর্শে না আসতে, এটাই হচ্ছে সবকিছুর মূল। সেদিন আন্টিও কোনো এক অবয়বকে দেখতে পেয়েছিল এই পুতুলটার কারণে, এবং আজকে তুমি নিজেও সে অবয়বকে দেখতে পেলে। অন্যদিকে সান্দ্রা আবারও সাইজার বাড়িতে চলে যায়, তবে এবার তার হাত ভর্তি কিছু খাবার। সে সাইজাকে জানায় কোনো মতে যদি তার ছেলে তাদের সন্ধানে এখানে এসে পৌঁছায় তাকে অবশ্যই এই খাবারগুলো দেবে, কেননা সে অনেকদিন যাবৎ ক্ষুধার্ত থাকতে পারে। খাবারগুলো দিয়ে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে হঠাৎ করে তার পেটে অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়, যার ফলে সাইজা তাকে বলে তার ঘরে সে যেন রেস্ট নেয়। অন্যদিকে নিকি এবং আইসাল পুলিশ স্টেশনের মধ্যে নিখোঁজ হওয়া বাচ্চাদের থেকে যেই জিনিসপত্রগুলো পেয়েছিল সেগুলো একটা একটা করে চেক করছে। সেখান থেকেই সে একটা পুতুল পায়। সে সাথে খুঁজে পায় পুতুলের ভাঙা অর্ধেক খোলস। সেই পুরনো পুতুলটার মধ্যে থেকে একটা ছেঁড়া চিরকুট পায়, যেখানে লেখা রয়েছে মন্ত্র। তবে সম্পূর্ণটা সেখানে নেই। সাথে সাথে যখন সে তাদের কাছে থাকা সেই পুতুলটার পেছনে চেক করে, সে পুরো চিরকুটটাই খুঁজে পায়, যেখানে সম্পূর্ণ মন্ত্রটা লেখা আছে। ততক্ষণে এক বাইক চোরের আসামিকে নিয়ে পুলিশ অফিসার হাজির হয়। সে তাদেরকে জানায়, ওকে এখানে লকআপ পরিয়ে গেলাম, তোমরা ওর প্রতি খেয়াল রেখো আর সাবধান, ও যেন এখান থেকে না পালাতে পারে। পুলিশ অফিসার সেখান থেকে চলে গেলে নিকি এবার কাগজটা থেকে মন্ত্রচায়ন শুরু করে। এক পর্যায়ে সে পুতুলটা হঠাৎ করে নিজে নিজেই দাঁড়িয়েছিল এবং জোরে জোরে কাঁপতে থাকে। সেই সাথে সেই চোরটার পেছনে একটা অন্য জগতের রহস্যময় পর্দা খুলে যায়। সেই সাথে হঠাৎ করে একটা মুহূর্তের জন্য যখনই নজর সেখান থেকে সরে, বাইক চোরটা নিখোঁজ। তাকে হয়তোবা ওপারের জগতের মধ্যে কেউ নিয়ে গেছে। তবে নিকি একটা পর্যায়ে সেখান থেকে কিনানের শব্দ শুনতে পাচ্ছে, তাই ৭-৫ না ভেবে সেও সেই দরজার ভেতরে প্রবেশ করে। তবে আইসাল যখন প্রবেশ করতে চায়, ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেই গেটটা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অ্যাড্রিয়ান, মাজিদ এবং ২-১ পুলিশ অফিসার নিয়ে সার্নোকে জিজ্ঞাসা করছে যে সে কিনানকে কোথায় লুকিয়ে রেখেছে। তবে সার্নো কান্নাকাটি করে আকুতি মিনতি করে জানায় সে কিনানকে নিখোঁজ করেনি। তবে একটা পর্যায়ে সে একটা কথা বলে বসে যে তার সন্তানকে ভূতে ধরে নিয়ে গেছে। কথাটা অ্যাড্রিয়ানের কাছে একেবারেই অযৌক্তিক, তাই তখন আউট অফ কন্ট্রোল হয়ে মেজাজ হারিয়ে পুলিশের থেকে গানটা নিয়ে তার মুখে গিয়ে গান পয়েন্ট করে এবং তাকে সম্পূর্ণ সত্যি কথাটা বলতে বলে। তবে এরপরেও সার্নো সেই একই কথা বলছে যে তার ছেলেকে ভূতে নিয়ে গেছে। ঠিক সেই সাথে দেখা যায় নিকি এবং সেই বাইক চোরটা অন্য এক জগতের মধ্যে। জায়গাটা দেখতে সম্পূর্ণই পৃথিবীর মতো, তবে চারিপাশটা যেমন অস্বাভাবিক কুয়াশায় আচ্ছন্ন। বাইক চোরটা নিকিকে বলছে এখান থেকে বের হওয়ার কোনো না কোনো একটা পথ খুঁজতে। তবে নিকি তা করতে এখন রাজি নয়, কারণ সে তার ভাইকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে। অন্যদিকে সান্দ্রা সাইজার সাথে একসাথে খেতে বসে। সান্দ্রা সাইজার কাছে একটা প্রশ্ন করে, আচ্ছা বেশ কয়েকদিন যাবত তো আপনার সাথে পরিচয় হলো, এখন অবধি আপনার সম্পর্কে জানাই হলো না, আপনার কি কোনো সন্তান নেই? এর উত্তরে সাইজা জানায় তার ১৬ বছরের একটা মেয়ে রয়েছে। তবে খাওয়ার একটা পর্যায়ে সে উঠে গিয়ে বলে, দাঁড়াও আমার মেয়েকে আমি একটু চেক করে আসি। কিছুক্ষণ পর আবার সেখান থেকে ফিরে এসে সে বলছে না, আমার মেয়ের ক্ষুধা লাগেনি, সে খাবে না। তবে সেই সাথে সান্দ্রা তাকে প্রশ্ন করে, তোমার মেয়েকে কি তুমি স্কুলে পাঠানো? এর উত্তরে সাইজা বেশ কিছুটা রেগে গিয়ে বলে, না, আমার মেয়েকে আর কোনোদিনই স্কুলে পাঠাবো না। ওখানকার বাচ্চারা ভালো না, আমার মেয়েকে শুধু বুলি করে, যার কারণে আমি আমার মেয়েকে আজ অব্দি ঘর থেকে বের হতে দেইনি, এমনকি তাকে তার রুম থেকেও আমি বেরোতে দেই না। তবে হঠাৎ একটা পর্যায়ে সাইজার মেয়ের রুম থেকে কিনারের শব্দ শুনতে পায়। সন্দেহর বশে সে সেখান থেকে একটা চাকু উঠিয়ে সেই রুমের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগে। তবে যখন সে তার রুমের মধ্যে গিয়ে পৌঁছায়, সান্দ্রা এমন এক দৃশ্য দেখে যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অন্যদিকে নিকি এবং সেই চোরটা মিলে সাইজার ঘরের সামনে এসে পৌঁছায়। তার নজর যায় আবারও সেই প্লে গ্রাউন্ডের দিকে, যেখানে সে পড়ে থাকতে দেখে অসংখ্য বাচ্চাদের মৃত লাশ। তারই মাঝে সে খুঁজে পায় তার ভাই কিনানকে। তবে একটা বিষয় দেখে সে চমকে ওঠে, তার ভাই তাকে দেখতে পারছে না। কিনান সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেছে। তবে সেই বাইক চোরটা নিকিকে বলছে সে যেন তার ভাইকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালায়।
যখনই নিকি তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে আসতেই লাগছিল, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে সেই অবয়বটা এসে লোকটার ঘাড় মটকে দেয় এবং সেই সাথে নিকি এবং কিনান ভয়ে সাইজার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তবুও সেই অবয়ব তাদের পিছু ছাড়ছিল না। মনে হচ্ছিল কিছুক্ষণ পর গেট ভেঙেই ভেতরে চলে আসবে সেই অবয়বটা। তাই কোনো কিছু না ভেবেই সে সেই পুতুলটা বের করে আবারও চিরকুট থেকে মন্ত্রোচ্চারণ করতে শুরু করে এবং একটা পর্যায়ে সেই গেট আবারও খুলে যায়। সেই সাথে তারা আসল পৃথিবীতে ফিরে আসে। তারা দুজন সান্দ্রার চোখের সামনে। সান্দ্রা তার ছেলেকে দেখতে পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তবে সমস্যা একটা, কিনান চোখে দেখতে পাচ্ছে না। ঠিক কিছুক্ষণের মধ্যেই কিনানের চোখ দুটো সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। তবে এই খুশিটা বেশিক্ষণ আর রইল না। হঠাৎ করে সেই অবয়ব আসল পৃথিবীতে ফিরে আসে এবং সে কিনানকে টান দিয়ে তার নিজস্ব পৃথিবীতে নিয়ে যেতে যাচ্ছে। তবে একটা পর্যায়ে চালাকি করে নিকি সেই পুতুলটা দিয়ে সে অবয়বের মাথায় আঘাত করে, যার ফলে সে আঘাতে জর্জরিত হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তবে এই বিষয়টা সাইজার কাছে মোটেও ভালো লাগেনি। সে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় তাদের তিনজনের বাঁচা মরার লড়াই। ছুরি দিয়ে সে একাই তিনজনকে আঘাত করে বসে। তারা তিনজন সাইজার কোনো কিছুই করতে পারেনি। যখনই সাইজা সান্দ্রার ওপর বাজেভাবে আক্রমণ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আইসাল এসে তাকে আঘাত করে এবং এমার্জেন্সি কিনানকে কোলে করে নিয়ে গাড়িতে ওঠায়, কেননা সে ছুরিকাঘাত হয়েছে। সাথে তারা সবাই গাড়িতে ওঠে। তবে ভাগ্যের কি পরিণাম, সাইজাও তাদের সাথে সেই গাড়ির মধ্যে কোনো মতে বসে পড়ে। একদিকে আইসাল গাড়ি ড্রাইভ করছে এবং আরেক দিকে তারা তিনজন নিজেদের প্রাণ বাঁচাচ্ছে। গাড়ির মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি। তবে এক পর্যায়ে সেই মেইন রোডের ছোট্ট গেটের সাথে তার মাথায় আঘাত পেয়ে সম্পূর্ণ থেতলে যায় এবং সেখানেই জায়গায় মারা যায় সাইজা। ঘটনা চলে যায় পরের দিন সকালবেলা। কিনানকে তারা পেয়ে গেছে। এখন তারা সবাই প্রশান্তির মধ্যে আছে। সে সাথে তারা তাদের বাড়ির দিকে রওনা দেবে। তবে দেখা যায় নিকির সাথে আইসালের বন্ধুত্বটা বেশ গভীর পর্যায়ে। সেই সাথে আইসাল তাকে সেখান থেকে বিদায় দেয়। গাড়ি নিয়ে সেখান থেকে যাওয়ার পথে হঠাৎ একজনকে দেখানো হয়। লোকটা আর কেউই নয় বরং সার্নো। তার হাতে একটা জেলাঙ্কুং ডল। সেই সাথে চিরকুট বের করে সেখান থেকে সে মন্ত্রোচ্চারণ করতে শুরু করে এবং এখানেই শেষ হয় জেলাঙ্কুং মুভিটি। তবে এখন এই মুভির আসল টুইস্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সাইজার মেয়ে কিভাবেই বা প্রেতাত্মা হলো। ঘটনা হচ্ছে সাইজার 16 বছরের মেয়ে ইঙ্গি। জন্ম থেকেই তার একটা অস্বাভাবিক রোগ ছিল। সে অন্যান্য বাচ্চাদের তুলনায় প্রচণ্ড লম্বা ছিল, যার ফলে স্কুলের মধ্যে প্রতিনিয়তই অবহেলার শিকার হতে হতো। বাচ্চারা তাকে ইট পাটকেল ছুঁড়ে মারত। কেউই তাকে দেখতে পারত না। সে নিজে থেকে অনেক চেষ্টা করেছিল কিছু বন্ধু বান্ধব বানানোর, তবে কেউই তাকে পাত্তা দেয়নি। একদিন সে একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। সেটা হচ্ছে লেকের ধারে পেটের মধ্যে বড় এক পাথর বেঁধে পানিতে ডুবে সে সুইসাইড করে। সাইজা তার মেয়েকে কোনোভাবেই হারাতে চায়নি। সে নানা জায়গায় অনেক শামানের কাছে দেখা করেছিল, তবে শেষমেশ একজন শামানের কাছে গিয়ে সে পৌঁছায়। সেই লোকটা জানায় তার মৃত মেয়েকে সে ফিরিয়ে এনে দিতে পারবে, যা কিনা মূলত জেলাঙ্কুং পুতুলের মাধ্যমে। তো যে কথা সেই কাজ, সাইজাও সেই একই রিচুয়ালটা করে, যার ফলে তার মেয়ের দেহের মধ্যে অন্য এক অবয়ব চলে আসে এবং এই কালো জাদুটা করতে সাহায্য করেছে সার্নো। প্রথম কয়েকদিন ভালো কাটার পর থেকে হঠাৎ একদিন সে অবয়বের মন ঘুরেছে। সে সাইজার কাছে শুধু বাচ্চা চাইতে থাকে। সে বাচ্চাদের সাথে খেলতে চায়। ঠিক সেই কারণে সাইজা আবারও সার্নোর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেননা দিন বা দিন তার চাহিদা বেড়েই যাচ্ছে। সে শুধু বাচ্চাদেরই চায়। সার্নো সাইজাকে একটা পথ তৈরি করে দেয়, কিছু জাদু শিখিয়ে দেয়, যেটার মাধ্যমে সে প্রতিনিয়তই সন্ধ্যার পর বাচ্চাদেরকে কালো জাদুর মাধ্যমে নিখোঁজ করে ফেলত। সে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিত অন্য এক জগতে, যেই জগতে মানুষের বসবাস নয় বরং প্রেতাত্মাদের বসবাস। এবং সেখানে বসেই তার মেয়ে ইঙ্গির আত্মা সে বাচ্চাদের সাথে খেলাধুলা করত, যেই অবধি সে বাচ্চাগুলো মারা না যেত। এবং সেই বাচ্চাগুলোর খোঁজ করতেই যে আসতো তাদেরকেই ইঙ্গি প্রাণে মেরে ফেলত। তো এই ছিল 2022-এ রিলিজপ্রাপ্ত মুভি জেলাঙ্কুং এর ঘটনা। তো ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন, গুড বাই।